আজকের আলোচনার বিষয় গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্র রচনার তালিকা, এবং এটি কিন্তু কালানুক্রমিক, অর্থাৎ সাল তারিখ অনুযায়ী 1878 থেকে 1941 খ্রিস্টাব্দ সমগ্র সময়টাকে আমি এখানে উল্লেখ করব, এবং সেই সময়ের মধ্যে কি জাতীয় গ্রন্থ, অর্থাৎ কাব্য নাকি নাটক নাকি প্রবন্ধ নাকি ছোট গল্প, এইগুলো একটা তালিকা প্রকাশিত হবে। সেই সঙ্গে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এবং এই সমগ্র ভিডিওটি বানানোর জন্য ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা রবীন্দ্র গ্রন্থ পরিচয় বইটিকেই ফলো করা হবে, কারণ সাল তারিখের দিক থেকে একমাত্র অথেন্টিক বই বলেই আমার মনে হয়েছে, এবং আপনাদের যারা সাল তারিখ নিয়ে কনফিউশন রয়েছে তাদের জন্য এই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু তথ্য কিন্তু এর সঙ্গে এক্সট্রা পাওনা হিসাবে পেয়ে যাবেন, তো আপনারা ভিডিওটি দেখুন, আর আশা করবো এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলুন শুরু করছি। 1878 সাল, রবীন্দ্র জীবনের 1878 সালে কবি কাহিনী বলে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের গ্রন্থাকারে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কিন্তু পেলাম কবি কাহিনী। 1880 সাল, এই সময় রবীন্দ্রনাথের একটি মাত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে বনফুল। 1881 খ্রিস্টাব্দে কিন্তু অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এক হচ্ছে বাল্মীকি প্রতিভা, এটি কিন্তু গীতিনাট্য। ভগ্ন হৃদয় এবং রুদ্রচণ্ড, এটি কিন্তু কাব্যনাট্য। এই দুটি কিন্তু এই সময় প্রকাশিত হচ্ছে 1881-তে। আর জৌর প্রবাসী পত্র, এটি পত্র সংকলন, এটিও কিন্তু প্রকাশিত হচ্ছে। 1882-তে আমরা পাচ্ছি সন্ধ্যা সঙ্গীত, এটি কাব্য গ্রন্থ, আর কালমৃগয়া, এটি গীতিনাট্য, অর্থাৎ 1882-তে দুটি। 83 খ্রিস্টাব্দে 1800 বউ ঠাকুরিনী হাট উপন্যাস প্রকাশিত হচ্ছে। প্রভাত সঙ্গীত, তার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। বিবিধ প্রসঙ্গ প্রবন্ধ বলি প্রকাশিত হচ্ছে। এবার আমরা দেখব 1884 সাল। 1884 সালে অনেকগুলো রচনা, এক হচ্ছে ছবি ও গান কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। প্রকৃতির প্রতিশোধ, তার নাটক প্রকাশিত হচ্ছে। নলিনী নাটক প্রকাশিত হচ্ছে। শৈশব সঙ্গীত কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। আর ভানুসিংহ ঠাকুরের পদাবলী প্রকাশিত হচ্ছে। 1885 সাল, এখানে আমরা রবীন্দ্রনাথের প্রথম ভাষণ হিসাবে রামমোহন রায় এইটি পাওয়া যাচ্ছে, আর আলোচনা বলে প্রবন্ধবলী পাওয়া যাচ্ছে। 1886 সালে একটি মাত্র কাব্যগ্রন্থ কড়ি ও কোমল পাচ্ছে, এবং কড়ি কোমল নিয়েই রবীন্দ্রনাথকে প্রথম আক্রমণের সূত্রপাত করছেন কালীপ্রসন্ন কাব্য বিশারদ। এই গ্রন্থের প্যারোডি রচনা করছেন রাহু ছদ্মনামে, মিঠে করা। তো এই তথ্যটি কিন্তু আমরা পাচ্ছি 1887 সালে রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাস পাচ্ছি, এবং চিঠিপত্র প্রবন্ধ পাচ্ছি। আর 1888 সালে সমালোচনা বলে প্রবন্ধাবলী পাচ্ছি, অর্থাৎ প্রবন্ধ গ্রন্থ পাচ্ছি। আর মায়ার খেলা গীতিনাট্য প্রকাশিত হচ্ছে 1888-তে। 1889 সালে একটি মাত্র নাটক পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রাজা ও রানী। এটি কিন্তু কাব্যনাট্য, অর্থাৎ ধরন হিসাবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কাব্যনাট্য। 1890 সালে পাওয়া যাচ্ছে বিসর্জন, এটিও কাব্যনাট্য, এবং সংক্ষিপ্ত আকারে নারী চরিত্র বর্জিত স্বতন্ত্রভাবে প্রকাশিত হচ্ছে 1961 সালে, অর্থাৎ রবীন্দ্র বার্ষিকীতে। তারপরে মন্ত্রী অভিষেকটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে। আর মানসিক কাব্যগ্রন্থ পাচ্ছি 1890। তাহলে 1890 দুটি গুরুত্বপূর্ণ রচনা পাচ্ছি, এক হচ্ছে বিসর্জন আর একটা হচ্ছে মানসিক কাব্যগ্রন্থ। 1891 সালে পাওয়া যাচ্ছে ইউরোপ যাত্রীর ডায়েরি ভূমিকা প্রথম খণ্ড, এইরকম। আর 1892 খ্রিস্টাব্দে পাওয়া যাচ্ছে চিত্রঙ্কদা কাব্যনাট্য আর গোড়ায় গলদ প্রহসন, অর্থাৎ রবীন্দ্রনাথের প্রথম কিন্তু প্রহসন পাচ্ছে 1892 সালে, এবং সেটি হচ্ছে গোড়ায় গলদ। 1893 সাল স্কিপ করে গেলাম, অতটা ইম্পর্টেন্ট নয়। 1894 সাল খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এই সময় সোনাতরী কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, এবং ছোট গল্প বলে রবীন্দ্রনাথের প্রথম গল্প সংকলন প্রকাশিত হচ্ছে। আর বিদায় অভিশাপ কাব্যনাট্য প্রকাশিত হচ্ছে 1894 সালে। আর বিচিত্র গল্প বলেও প্রথম খণ্ড সেটি প্রকাশিত হচ্ছে। কথা চতুষ্টয়, এটিও গল্প প্রকাশিত হচ্ছে, অর্থাৎ 4টি গল্প নিয়ে তার গল্প সংকলন প্রকাশিত হচ্ছে। 1895 সাল গল্প দশক বলে একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে, অর্থাৎ 10টি গল্প নিয়ে। 1896 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে নদী বলে একটি তার কাব্যও বলতে পারি, সেটা প্রকাশিত। চিত্রা কাব্যগ্রন্থ প্রকাশিত। মালিনী নাটক প্রকাশিত। চৈতালি কাব্যগ্রন্থ প্রকাশিত। তাহলে 1896 সাল খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে নদী কাব্যগ্রন্থ, চিত্রা কাব্যগ্রন্থ, মালিনী নাটক আর চৈতালি কাব্যগ্রন্থগুলো প্রকাশিত হচ্ছে। 1897, এই সময় বৈকুণ্ঠের খাতা প্রহসন পাওয়া যাচ্ছে। এছাড়া পাওয়া যাচ্ছে পঞ্চভূত বলে তার প্রবন্ধ গ্রন্থ, কিন্তু 1897। 1898 তেমন পাওয়া গেল না। 1899 পাওয়া যাচ্ছে একটি মাত্র কাব্যগ্রন্থ কণিকা। 1900 খ্রিস্টাব্দ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কথা বলে তার কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। পরবর্তীকালে অন্যান্য কবিতা সহ কথা ও কাহিনী প্রকাশিত হচ্ছে, সেটি কিন্তু 1918 সালে। এছাড়া পাওয়া যাচ্ছে কাহিনী বলে তার কাব্য এবং কাব্যনাট্য, অর্থাৎ কথা ও কাহিনীর সঙ্গে কিন্তু কোনো তার সম্পর্ক নেই। কল্পনা কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। খনিকা কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, এবং ব্রহ্মমন্ত্র তার তিনি বলে একটি যে
এগুলো প্রকাশিত হচ্ছে। 1901 সালে নৈবেদ্য ছাড়া তেমনভাবে আর গুরুত্বপূর্ণ তার সাহিত্য রচিত হচ্ছে না। 1903 সাল খুবই গুরুত্বপূর্ণ, চোখের বালি উপন্যাস প্রকাশিত হচ্ছে, শিশু কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, আর কর্মফল গল্প প্রকাশিত হচ্ছে, এবং পরে সেই কাহিনী অবলম্বনে শোধবোধ বলে নাটক তিনি লিখছেন 1926 সালে। কিন্তু 1905 সাল আত্মশক্তি তার প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হচ্ছে, বাউল বলে গান লিখছেন। আর 1906 সাল ভারতবর্ষ বলে তার প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হচ্ছে, খেয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, নৌকা ডুবি উপন্যাস প্রকাশিত হচ্ছে 1906 সালে। 1907 সালে অনেকগুলো রচনা পাচ্ছি, ভীষণ ইম্পর্টেন্ট রবীন্দ্র জীবনে 1907 সাল, কারণ চারিত্র পূজা বলে প্রবন্ধ পাচ্ছি আমরা। প্রাচীন সাহিত্য সকলে জানেন প্রবন্ধ গ্রন্থ, লোক সাহিত্য এটিও প্রকাশিত হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, সাহিত্য প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হচ্ছে, আধুনিক সাহিত্য এটি প্রকাশিত হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, হাস্য কৌতুক এটি নাটক, ব্যঙ্গ কৌতুক এটিও প্রকাশিত, নাটক বলতে ভুল, প্রহসন প্রকাশিত হচ্ছে, হাস্য কৌতুক, ব্যঙ্গ কৌতুক, প্রহসন প্রকাশিত হচ্ছে। এগুলো হচ্ছে 1907 সাল। 1908 সাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় প্রজাপতি নির্বন্ধ বলে তার একটি রচনা প্রকাশিত হয়েছে। পরবর্তীকালে এই কাহিনী অবলম্বনে কিন্তু চিরকুমার সভা বলে একটি নাটক লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে। এছাড়া প্রকাশিত হচ্ছে রাজা প্রজা প্রবন্ধ গ্রন্থ, সমূহ প্রবন্ধ গ্রন্থ, স্বদেশ প্রবন্ধ গ্রন্থ, সমাজ প্রবন্ধ গ্রন্থ, এগুলো কিন্তু 1908 সালে। এছাড়াও শারদোৎসব বলে তিনি নাটক লিখছেন। পরবর্তীকালে সেই কাহিনী অবলম্বনেও তিনি 1921 সালে কিন্তু ঋণ শোধ বলে একটি নাটক লিখছেন, শিক্ষা বলে একটি প্রবন্ধ গ্রন্থ লিখছেন, মুকুট বলে তিনি নাটক লিখছেন। পরবর্তীকালে মুকুট থেকে তিনি স্বতন্ত্রভাবে মুকুট লিখছেন। এগুলো হচ্ছে 1908 সাল। 1909 সালে তিনি অনেক গ্রন্থ রচনা করছেন, শব্দতত্ত্ব, ধর্ম, শান্তিনিকেতন, এগুলো হচ্ছে স্যার প্রবন্ধ। আর প্রায়শ্চিত্ত বলে নাটক রচনা করছেন, আর বিদ্যাসাগর চরিত বলে তিনি প্রবন্ধ লিখছেন 1909 সাল। 1910 সালও খুব ইম্পর্টেন্ট, কারণ গোড়া উপন্যাস প্রকাশিত হচ্ছে, গীতাঞ্জলির জন্য তিনি কবিতা গান লিখছেন, রাজা নাটক প্রকাশিত হচ্ছে। পরবর্তীকালে এই রাজার কাহিনী নিয়ে তিনি সংক্ষিপ্ত নাট্যরূপ দিচ্ছেন অরূপ রতন 1920 সালে। 1911 সাল রবীন্দ্র জীবনে দেখা যাক, তেমন কোনো গুরুত্ব তেমন এড়িয়ে গেলাম। 1912 সালে ডাকঘর নাটক প্রকাশিত হচ্ছে, ধর্মের অধিকার প্রবন্ধ প্রকাশিত হচ্ছে, গল্প 4টি গল্প সংকলন প্রকাশিত হচ্ছে, জীবন স্মৃতি তার আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। 1912 সাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অচলায়তন নাটক প্রকাশিত হয়েছে, এবং সেই নাটকটিকে অভিনয় যোগ্য সংক্ষিপ্ত নাট্যরূপ দিচ্ছেন গুরু নামে, এটা কিন্তু 1918 সালে। তাহলে 1912 সাল গুরুত্বপূর্ণ, কারণ ডাকঘর, জীবন স্মৃতি, এছাড়া একটা জিনিস বলতে ভুলে গেছে, ছিন্নপত্রও কিন্তু প্রকাশিত হচ্ছে, আর অচলায়তন নাটক প্রকাশিত হচ্ছে। 1913 সালে তেমন কিছু নেই। 14 সালটিতে আমরা পাচ্ছি উৎসর্গ বলে কবিতা, গীতিমাল্য বলে তার কবিতা সংকলন বলতে পারি, যেখানে কবিতা এবং গান রয়েছে। গীতালিতেও ঠিক কবিতা ও গান পাওয়া যাচ্ছে। আর 1915 সেরকম নেই। 1916তে আমরা এগিয়ে আসি, সেটা হচ্ছে ফাল্গুনী বলে তার নাটক লেখা হচ্ছে। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাস, সঞ্চয় বলে প্রবন্ধ গ্রন্থ, পরিচয় বলে প্রবন্ধ গ্রন্থ, বলাকা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, চতুরঙ্গ উপন্যাস প্রকাশিত হয়েছে, আর গল্প সপ্তক। তাহলে 1916 সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্র জীবনে, কারণ ফাল্গুনী নাটক লিখছেন, ঘরে বাইরে উপন্যাস লিখছেন, সঞ্চয় এবং পরিচয় এ দুটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ, আর বলাকা কাব্যগ্রন্থ, চতুরঙ্গ উপন্যাস, এগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে। 1917 সালে কর্তার ইচ্ছায় কর্ম বলে প্রবন্ধ লিখছেন, পরবর্তীকালে যেটি কালান্তর গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে। 1918 সালে তার গুরু নাটকের যে কাহিনী অবলম্বনে অভিনয়যোগ্য সংক্ষিপ্ত সংস্করণ প্রকাশ করছেন। আর পলাতকা কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে, পলাতকা বলে কবিতা পাওয়া যাচ্ছে। 1919 সাল এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ জাপান যাত্রী বলে তার ভ্রমণ কাহিনী প্রকাশিত হচ্ছে। 1920 সালে অরূপ রতন নাটক প্রকাশিত হয়েছে, যেটি রাজা নাটকের সংক্ষিপ্ত সংস্করণ। এছাড়া পয়লা নম্বর বলে গল্প। 1921 সালে শিক্ষার মিলন প্রবন্ধ, ঋণ শোধ নাটক পাওয়া যাচ্ছে, এবং শারদোৎসবের অভিনয়যোগ্য সংস্করণ কিন্তু। 1922 সাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ মুক্তধারা বলে তার নাটক প্রকাশিত হচ্ছে, লিপিকা নামক তার গদ্য কাব্য প্রকাশিত হয়, আর শিশু ভোলানাথ প্রকাশিত হচ্ছে। 1923 সালে বসন্ত বলে তার কীর্তিনাট্য প্রকাশিত হচ্ছে। 1924 সালে তেমন কিছু নেই। 1925 সাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তার পূরবী কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, গৃহপ্রবেশ নাটক প্রকাশিত হয়েছে। এটি কিন্তু শেষের রাত্রি গল্পের নাট্যরূপ আসলে, এবং শেষের রাত্রি গল্পটি কিন্তু 1914 সালে প্রকাশিত। প্রবাহিনী বলে তার গান পাওয়া যাচ্ছে। 1926 সাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ চিরকুমার শোভা বলে নাটক, সকলে জানেন এটি কিন্তু প্রজাপতির নির্বন্ধ কাহিনী অবলম্বনে। আবার শোধবোধ বলে নাটক রচিত হচ্ছে, সেটি কিন্তু কর্মফল বলে যে গল্প আছে, যেটি 1903 সালে প্রকাশিত, সেই গল্পের কিন্তু নাট্য রূপান্তর। নটির পূজা প্রকাশিত হচ্ছে, এটিও কিন্তু কথা গ্রন্থের প্রজারিণী কবিতার গল্প অংশ নিয়ে এটি প্রকাশিত হচ্ছে। অর্থাৎ 1909 সালে যে পূজারিণী বলে কবিতাটি লিখেছেন, তার কাহিনী নিয়ে তিনি নটির পূজা রচনা করছেন। আর রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক রূপক সাংকেতিক
রক্তকরবী প্রকাশিত হয়েছে। তাহলে 1926 সালে গুরুত্বপূর্ণ, কারণ চিরকুমার শোভা, শোধবোধ, নটির পূজা, রক্তকরবী প্রকাশিত হচ্ছে। 1927 সালে কি হচ্ছে দেখি, লিখন বলে একটি কণা কবিতা, সংক্ষিপ্ত কবিতা পাওয়া যাচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ হস্তাক্ষরে মুদ্রণে প্রকাশিত ইংরেজি অনুবাদ সহ ঋতু রঙ্গ গীতিনাট্য প্রকাশিত হচ্ছে। 1927 সাল তেমন গুরুত্ব না। 1928 সালে কিন্তু তার শেষ রক্ষা বলে প্রহসন প্রকাশিত হচ্ছে, এবং গোড়াই গলদের অভিনয়যোগ্য সংস্করণ কিন্তু, যেটি রবীন্দ্রনাথ 1892 সালে যে প্রথম প্রহসনের সূত্রপাত করেছিল গোড়াই গলদ, সেই কাহিনী অবলম্বনে তিনি অভিনয়যোগ্য সংস্করণ হিসাবে রূপ দিচ্ছেন শেষ রক্ষা নামক প্রহসন 1928 সালে। কিন্তু 1929 সালে অনেকগুলো রচনা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে পরিত্রাণ নাটক লিখছেন, যেটি প্রাশ্চিত্যর নাটকেরই সংক্ষিপ্ত বা নতুন পরিবর্তিত রূপ বলতে পারি। যোগাযোগ উপন্যাস, শেষের কবিতা উপন্যাস, তপতী নাটক লিখছেন, এবং তপতী নাটকের কাহিনী সকলেই জানেন যে রাজা ও রানী, যেটি 1889 সালে প্রকাশিত, সেই কাহিনী অবলম্বনে পরিবর্তিত রূপ মহুয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। চালায় 1929 সাল খুবই গুরুত্বপূর্ণ, পরিত্রাণ নাটক লিখছেন, এবং তার কাহিনী কিন্তু প্রাশ্চিত্য নাটক থেকে নেওয়া। যোগাযোগ উপন্যাস, শেষের কবিতা, দুটি উপন্যাস লিখছেন 1929 সালে। তপতী বলে নাটক লিখছেন, যেটি কিন্তু রাজা ও রানী নাটকের পরিবর্তিত কাহিনী মানে রূপ মহুয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। 1930 সালে ভানুসিংহের পত্রাবলী প্রকাশিত হচ্ছে। 1931 সালে তার গীতিনাট্য পাচ্ছে, একটা হচ্ছে নবীন বলে গীতিনাট্য পাওয়া যাচ্ছে। তারপরে রাশিয়ার চিঠি বলে প্রকাশিত হচ্ছে পত্রাবলী, বন ও বাণী প্রকাশিত হচ্ছে। ঋতুরঙ্গ ও নবীন এই দুটি গীতিনাট্য সংকলিত রূপ পাওয়া যাচ্ছে। সাপমোচন গীতিনাট্য প্রকাশিত হয়েছে, যেটি রাজা নাটকের মূল বিষয়বস্তু অবলম্বনে রচনা করছেন। তাহলে 1931 সালে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি যে নবীন গীতিনাট্য প্রকাশিত হচ্ছে, রাশিয়ার চিঠি পত্রাবলী প্রকাশিত হচ্ছে, বনবিবির কবিতা ও গানের সংকলন প্রকাশিত হচ্ছে, সাপমোচন যেটি রাজা নাটকের কাহিনী অবলম্বনে প্রকাশিত, এটি কিন্তু প্রকাশিত হচ্ছে। 1932 সালে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিশেষ বলে কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে। কালের যাত্রা বলে তার কিন্তু একটি নাটক প্রকাশিত হচ্ছে। পুনশ্চ গদ্য কাব্য প্রকাশিত হচ্ছে 1932 সালে। 1933 সালে আমরা দেখব রবীন্দ্রনাথের দুই বোন বলে উপন্যাস প্রকাশিত হচ্ছে। মানুষের ধর্ম বলে তিনি প্রবন্ধ প্রকাশ করছেন, মানে মানুষের ধর্ম প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। বিচিত্রিতা বলে কাব্য প্রকাশিত হচ্ছে। চণ্ডালিকা বলে নাটিকা প্রকাশিত হচ্ছে। তাসের দেশ বলে নাটিকা প্রকাশিত হচ্ছে। বাঁশরী বলে নাটক প্রকাশিত হচ্ছে। সব কিন্তু 1933 সালে কিন্তু অনেকগুলো রচনা। একটা হচ্ছে দুই বোন উপন্যাস, 2 নম্বর হচ্ছে মানুষের ধর্ম প্রবন্ধ বলতে যেটা কমলা বক্তৃতা হিসাবে চালু, বিচিত্রিতা বলে কাব্য, চণ্ডালিকা এবং তাসের দেশ বলে নাটক, বাঁশরী নাটক, এগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে। 1934 সালে কি দেখি কি প্রকাশিত হচ্ছে, মালঞ্চ উপন্যাস। আর 4 অধ্যায় উপন্যাস। রবীন্দ্র সাহিত্যে 1934 সাল গুরুত্বপূর্ণ, কারণ দুটি বিখ্যাত উপন্যাস মালঞ্চ এবং 4 অধ্যায় কিন্তু প্রকাশিত হচ্ছে। 1935 সালে তার শেষ সপ্তক বলে গদ্য কাব্য প্রকাশিত হচ্ছে, আর বিথিকা বলে কাব্য প্রকাশিত হচ্ছে। 1936 সালে নিত্যনাট্য চিত্রঙ্গদা প্রকাশিত হচ্ছে, এবং এটি কিন্তু নিত্যনাট্য এবং চিত্রঙ্গদা কাব্য অবলম্বনে তিনি এটি কিন্তু রচনা করছেন 1936 সালে। এছাড়া পত্রপুট বলে তার গদ্য কাব্য রচনা হচ্ছে। ছন্দ বলে তিনি ছন্দ নামক যে প্রবন্ধ বিষয়ক গ্রন্থ প্রকাশ করছেন। জাপানে পারস্যে এটি ভ্রমণকারী রচনা করছেন। শ্যামলী গদ্য কাব্য প্রকাশ করছেন। শিক্ষার ধারা নামে প্রবন্ধ রচনা করছেন। সাহিত্যের পথে প্রবন্ধ প্রকাশ করছেন। এগুলো সব কিন্তু 1936 সালে। তাহলে 1936 সাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পত্রপুট বলে তার গদ্য গ্রন্থ লিখছেন, ছন্দ বিষয়ক গ্রন্থ লিখছেন। 1937 সাল রবীন্দ্র জীবনে খাপছাড়া বলে তার ছড়ার সংকলন, কালান্তর প্রবন্ধ গ্রন্থ, সে গল্প সংকলন, ছড়ার ছবি কাব্যগ্রন্থ, বিশ্ব পরিচয় এটি প্রকাশিত হচ্ছে। এগুলো হচ্ছে কিন্তু 1937। 1938 সালে অনেকগুলো রচনা, তার মধ্যে প্রান্তিক বলে কাব্যগ্রন্থ, চণ্ডালিকা বলে নৃত্যনাট্য, সেজ্যোতিক কাব্যগ্রন্থ, বাংলা ভাষা পরিচয় বলে প্রবন্ধাবলী, এগুলো কিন্তু প্রকাশিত হচ্ছে। 1939 সালে প্রহাসিনী বলে কাব্যগ্রন্থ, আকাশ প্রতীক বলে কাব্যগ্রন্থ, এগুলো কিন্তু 1939 সালে। শ্যামা বলে নৃত্যনাট্য প্রকাশিত হয়েছে, যেটি পরিষদ কবিতার বিষয়বস্তু অবলম্বনে তিনি কিন্তু এই পরিষদ শ্যামা বলে নাটকটি রচনা করছেন। পথের সঞ্চয় বলে তার প্রবন্ধ এবং পত্রের সংকলন প্রকাশিত হচ্ছে। 1940 সালে অনেকগুলো রচনা, নবজাতক কাব্যগ্রন্থ, সানাই কাব্যগ্রন্থ, ছেলেবেলা তার শৈশব স্মৃতিমূলক গ্রন্থ, এছাড়াও 3 সঙ্গী বলে 3টি গল্পের সংকলন, রোগশয্যায়, এগুলো কিন্তু 1940। এবং রবীন্দ্রনাথের 41 সালে ভীষণ ইম্পর্টেন্ট আরোগ্য গদ্যকাব্য, জন্মদিনে কাব্যগ্রন্থ, সভ্যতার সংকট, সর্বশেষ জন্মদিনের ভাষণ, সেটি প্রকাশিত হচ্ছে, এবং এটি কিন্তু পরবর্তীকালে কালান্তর গ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে। গল্প স্বল্প প্রকাশিত হচ্ছে, গল্প কবিতা বই, এই ধরনের বিষয়গুলো, এগুলো হচ্ছে 1900। তাহলে
1878 থেকে 1941 সালের সমগ্র রবীন্দ্র রচনা তালিকা এবং তার সঙ্গে সঙ্গে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই ভিডিওটি অনেকটা আপনাদের কাজে আসবে। যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তার দায়ভার আমার। তো যাই হোক, এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।